জীবন ধারণের জন্য আপনি আয় করবেন, সেই আয়ের একটা অংশ সরকারি কোষাগারে কর হিসেবে জমা দিবেন। এটাই নিয়ম, এটাই আইন। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ প্রতি বছর আয় ব্যয়ের হিসাব জানাতে চান না। করযোগ্য আয় থাকলেও কর দেন না। কেন করদাতারা কর দিতে আগ্রহ দেখান না, তার কারণ খুঁজতে গিয়ে রিটার্ন জমা না দেওয়ার মোটা দাগে ৫টি কারণ বের করেছেন আয়কর আইনজীবীরা। সেগুলো হলো সচেতনতা কম, হয়রানির ভয়, কর বিভাগের সক্ষমতার ঘাটতি, জটিল হিসাব পদ্ধতি ও উচ্চ কর হার। এদেশে উন্নয়নমূলক সব ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এর বড় অংশই দিতে হয় জনগণকে, আর বিদেশি সহায়তা এখন আর খুব বেশি আসে না। আবার রাষ্ট্র মালিকানাধীন খুব বেশি ব্যবসা প্রতিষ্ঠানও নেই যারা অর্থ দেবে। তাই কর কিংবা ঋণের জন্য জনগণের উপরে ভরসা করতে হয়। অথচ এই বিষয়ে সাধারণ মানুষের কিছুটা সচেতনতার ঘাটতি রয়েছে। আবার করযোগ্য মানুষকে করের আওতায় আনার জোরালো উদ্যোগেও ঘাটতি রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইউরোপ আমেরিকার বহু উন্নত দেশ তাদের রাজস্ব আয়ের অর্ধেকের বেশি প্রত্যক্ষ বা আয়কর থেকে পায়। এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানেও জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ কর দেন। সাধারণ করদাতাদের মধ্যে কর নিয়ে এক ধরনের ভীতি আছে। তাদের সংখ্যা একবার কর জালে ঢুকে গেলে প্রতি বছরে কর দিতে হবে। আবার কর কার্যালয়ের হয়রানির ভয় তো আছেই, কিন্তু বাস্তবতা হলো একবার টিআইএন নিলে প্রতি বছর কর দিতে হবে, এটা ঠিক না। তবে হয়রানির বিষয়টি অস্বীকার করা যাবে না। করদাতাদের কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা সহ কর সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এসব ক্ষেত্রে করদাতাদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে কর কার্যালয়ের বিরুদ্ধে। এ ধরনের হয়রানি রোধে তাই এবছর থেকেই অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা আবার চালু করা হয়েছে। কর হিসাব নিকাশেও বেশ জটিল। একজন সাধারণ নাগরিক বা স্বল্প শিক্ষিত করদাতার পক্ষে এই হিসাব নিকাশ করা কঠিন। মোটা দাগে বার্ষিক আয়ের উপর কর বসে না। করমুক্ত আয়সীমার আয় বাদ দেওয়া, তারপর স্তর ভিত্তিক আয়ের উপর আলাদা করে কর হার অনুযায়ী করের হিসাব করা বেশ কষ্টসাধ্য এবং গণিতে পাকা হতে হবে। এছাড়া বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা ভাতার করমুক্ত সীমা জেনে হিসাব করতে হয়। আবার সঞ্চয়পত্র, এফডিআর কিংবা শেয়ার বাজার সহ সরকারের অনুমোদিত নির্দিষ্ট খাতে বিনিয়োগ করে কর রেয়াত নেওয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। পাশাপাশি তা হিসাব করার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় করদাতাদের। হিসাব নিকাশের এসব ঝামেলা এড়াতে অনেকে কর জালে আসতে চান না কিংবা রিটার্ন দিতে চান না। বাংলাদেশে কর হার তুলনামূলকভাবে অনেক বেশি। কর বেশি হলেও কর রিয়াতের সুযোগ কম। এমনকি উৎসে কর কেটে রাখার পর তা যদি ফেরতযোগ্য হয় তাও ফেরত পাওয়া যায় না। অনেক খাতের উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে বিবেচিত করা হয়। বাংলাদেশের এক শ্রেণীর সামর্থ্যবানরা উচ্চ কর হারের কারণে কর জালে আসতে বা রিটার্ন দিতে উৎসাহিত হন না। আয় বা সম্পদ লুকিয়ে রাখেন তারা। গত এক দশকে আয়কর আদায়ের লক্ষ্যে কয়েক গুণ বাড়লেও এর সঙ্গে পাল্লা দিয়ে এনবিআর এর জনবল বাড়েনি। বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এমন কিছু উপজেলা পর্যায়ে কর অফিস খোলা হয়েছে, কিন্তু পর্যাপ্ত লোকবলের অভাবে এগুলো কাজ করছে না। ফলে এত চাপ নিয়ে নিজস্ব সৃজনশীলতা ও কৌশল খাটিয়ে কর আহরণ বৃদ্ধি বা করদাতাদের সচেতন করার উদ্যোগ তাদের মধ্যেও দেখা যায় না। আয়কর বা প্রত্যক্ষ কর হলো রাজস্ব আহরণের ভিত্তি। অর্থনীতি শক্তিশালী হলে বেশি মানুষ আয় করবেন, বেশি মানুষ করের আওতায় আসবেন। অর্থনীতির সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছালে শহর গ্রাম নির্বিশেষে মানুষের আয় বাড়বে, করদাতার সংখ্যা বাড়বে, কর জিডিপি অনুপাতও বাড়বে। গত এক দশকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃত।